একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রভাষক রসায়ন, সৈয়দ আফসার আলী ডিগ্রি কলেজ, মহেশপুর, বাকেরগঞ্জ, বরিশাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজকে আমার প্রথম অনলাইন ক্লাস। আমি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের কিছু মৌলিক বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই আমরা পরমাণু এবং তার কণিকাসমূহ সম্পর্কে আলোচনা করি। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু ক্ষুদ্রতম একক হিসেবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে বলা হয় পরমাণু। এটি তোমরা সকলেই জানো। বিজ্ঞানী ডাল্টন পরমাণুকে একটি কণা হিসেবে কল্পনা করলেও পরমাণু যে একটি কণা তা প্রতিষ্ঠিত হয়েছে পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায়। পরমাণুর এত ক্ষুদ্র কণা যে কে অত্যন্ত শক্তিশালী মাইক্রোস্কোপেও দেখা যায় না। অবশ্য অত্যন্ত শক্তিশালী ইলেকট্রোমাইক্রোস্কোপ এর দর্শন ক্ষমতা বাড়িয়ে পরমাণুকে শনাক্ত করা সম্ভব হয়েছে। পরমাণু অতি ক্ষুদ্র ও ডাল্টনের মতবাদ অনুসারে অবিভাজ্য। পরবর্তীকালে পরীক্ষা করে দেখা গেল যে যদিও সাধারণ বিক্রিয়ায় পরমাণু অবিভাজ্য বলে ধরা যেতে পারে, তথাপিও পরমাণু অবিভাজ্য নয়, বরং তা একাধিক আরও নিরতিশয় সূক্ষ্ম কণিকায় বিভক্ত হতে পারে। এসব সূক্ষ্ম কণিকাকে আর ভাঙা যায় না। এসব অতিশয় সূক্ষ্ম কণিকা, যা মূল উপাদান হিসেবেই বিভিন্ন পরমাণুতে উপস্থিত থাকে, অর্থাৎ যে সকল নিরতিশয় ক্ষুদ্র কণিকা দ্বারা পরমাণু গঠিত, তাদেরকে বলা হয় পরমাণুর মূল কণিকা। এই মূল কণিকা হচ্ছে তিন রকমের: স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা। স্থায়ী মূল কণিকা কতগুলো মূল কণিকা আছে যা সব মৌলের পরমাণুতেই থাকে, তাদের স্থায়ী মূল কণিকা বলা হয়। স্থায়ী মূল কণিকা হচ্ছে তিনটি: প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। অস্থায়ী মূল কণিকা কতগুলো মূল কণিকা আছে যে কোনো মৌলের পরমাণুতে খুবই অল্প সময়ের জন্য অস্থায়ীভাবে থাকে, এদেরকে বলা হয় অস্থায়ী মূল কণিকা। যেমন নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, পজিট্রন, মেসন ইত্যাদি। কম্পোজিট কণিকা স্থায়ী এবং অস্থায়ী মূল কণিকা ব্যতীত আরও এক ধরনের ভারী কণিকা দেখা যায়, একে কম্পোজিট কণিকা বলা হয়, যেমন ডিউটেরন কণা, আলফা কণা। আমরা তিনটি স্থায়ী কণিকা সম্পর্কে একটু ধারণা নেব। তিনটি স্থায়ী কণিকার মধ্যে ইলেকট্রন অন্যতম। ইলেকট্রন সকল মৌলের পরমাণু গঠনে উপস্থিত থাকে এবং এটি সাধারণ মূল কণিকা, অর্থাৎ এটি থাকবেই। ইলেকট্রন পরমাণুর বহিরঞ্চলের কক্ষপথে এবং নিউক্লিয়াসের চারদিকে এটি আবর্তন করে। মৌলসমূহ এবং তার যৌগের ধর্মাবলী প্রধানত কক্ষপথে ইলেকট্রন বিন্যাসের উপরই নির্ভর করে। 1897 সালে বিজ্ঞানী জে থমসন এই পরমাণুতে ইলেকট্রনের অস্তিত্ব প্রমাণ করেন। পরমাণু হচ্ছে স্থায়ী মূল কণিকাগুলোর মধ্যে ক্ষুদ্রতম। ইলেকট্রন একক ধনাত্মক বিদ্যুৎধর্মী কণা, এর ঋণাত্মক চার্জ 1-1.67 × 10⁻⁻19 কুলম। এরপরে আসো প্রোটন। ইলেকট্রনের মতো প্রোটনও সকল মৌলের পরমাণুর একটি সাধারণ মূল কণিকা। এটি পরমাণুর নিউক্লিয়াসে বা কেন্দ্রে থাকে। হাইড্রোজেন পরমাণুর কক্ষপথে বিরাজিত একমাত্র ইলেকট্রনটি অপসারণ করলে যে ধনাত্মক বিদ্যুৎবাহী কণা অবশিষ্ট থাকে, তাকেই বলা হয় প্রোটন। প্রোটনের আপেক্ষিক ভর 1, তবে এর প্রকৃত ভর 1.672 × 10⁻24 গ্রাম। প্রোটন একক ধনাত্মক বিদ্যুৎধর্মী কণা এবং এর প্রকৃত চার্জ
+1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, অর্থাৎ ইলেকট্রনের চার্জের সমান তবে বিপরীতধর্মী। যে কোনো পরমাণু সামগ্রিকভাবে বিদ্যুৎ নিরপেক্ষ হওয়ায় এতে একই মানের ধনাত্মক চার্জধর্মী প্রোটন ও ঋণাত্মক চার্জধর্মী ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। 1886 সালে বিজ্ঞানী গোল্ডস্টেইন পরমাণুতে ধনাত্মকধর্মী প্রোটনের অস্তিত্বের প্রমাণ করেন। এরপর আসে নিউট্রন। কোনো পরমাণুতে উপস্থিত ধনাত্মক চার্জযুক্ত প্রোটন ও ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের মোট ভরের চেয়েও পারমাণবিক ভর বেশি। পরমাণুর এই সামগ্রিক ভর হিসাব মিলানোর জন্যই বিজ্ঞানী রাদারফোর্ড নিউক্লিয়াসে চার্জ নিরপেক্ষ একটি কণার উপস্থিতি সম্পর্কে ভবিষ্যৎ একটি ধারণা তিনি দিয়েছেন। পরবর্তীকালে 1932 সালে বিজ্ঞানী চ্যাডউইক নিউক্লিয়াসে চার্জ নিরপেক্ষ কণার উপস্থিতি প্রমাণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্য বইয়ে এই 3টি কণিকার নাম, প্রতীক, আপেক্ষিক ভর চার্জ, প্রকৃত ভর এবং চার্জ ও এদের অবস্থান সম্পর্কে একটি চার্ট দেয়া আছে। এটি তোমরা লক্ষ্য করবে এবং ভালোভাবে অধ্যয়ন করবে, যাতে মাল্টিপল চয়েস অর্থাৎ MCQর পরীক্ষায় এর থেকে কিছু প্রশ্ন তোমাদের জন্য থাকতে পারে। এরপরে আমরা আলোচনা করব রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে। তোমরা পূর্ববর্তী শ্রেণী অর্থাৎ 10ম শ্রেণীতেই রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে একটি ধারণা তোমাদের ছিল। সৌর মণ্ডলের গঠনের সাথে সাদৃশ্য রেখে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি নিজস্ব মতবাদ উপস্থাপন করেন। এই মতবাদটি মূলত রাদারফোর্ড সোলার সিস্টেম অ্যাটম মডেল নামে পরিচিত। এই মডেলটির উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রস্তাবগুলো: পরমাণু সকল অতিশয় ক্ষুদ্র গোলাকৃতির একটি কণা, এর দুটি অংশ আছে, কেন্দ্র বা নিউক্লিয়াস এবং কেন্দ্র বহির্ভূত অঞ্চল। নিউক্লিয়াস পরমাণুর কেন্দ্রস্থলে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে ধনাত্মক চার্জযুক্ত একটি বস্তু কণা আছে, একে নিউক্লিয়াস বলা হয়। এর আয়তন সমগ্র পরমাণুর আয়তনের তুলনায় নিরতিশয় ক্ষুদ্র। ভর, পরমাণুর ভর সবটুকুই নিউক্লিয়াসে পুঞ্জীভূত, তাই মোটামুটি নিউক্লিয়াসের ভরকেই পারমাণবিক ভর হিসেবে গণ্য করা হয়। নিউক্লিয়াসের বহির্ভাগ সৌরমণ্ডলের সূর্যের চারিদিকে আবর্তনীয় গ্রহসমূহের মতো পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে কয়েকটি নির্দিষ্ট ত্রিমাত্রিক কক্ষপথের কতগুলো ঋণাত্মক কণিকা সর্বদা ঘূর্ণায়মান, এদেরকে বলা হয় ইলেকট্রন। চার্জ নিরপেক্ষতা, আমরা ইতিপূর্বে বলেছি যে নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের সংখ্যা এবং কক্ষপথে পরিক্রমণশীল ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের সংখ্যা সমান। এই কারণে সামগ্রিকভাবে একটি পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। পরমাণুর স্থায়িত্ব, কক্ষপথে ঘূর্ণয়নরত ইলেকট্রন সমূহের উপর দুই প্রকার বল কার্যকর থাকে: নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে বিরাজিত একটি কেন্দ্রমুখী স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এবং ঘূর্ণনের ফলে সৃষ্ট কেন্দ্রবিমুখী বল। এই দু প্রকার বলের মান পরস্পর সমান ও বিপরীতমুখী, তাই পরমাণু স্থায়িত্ব লাভ করে। রাদারফোর্ড পরমাণু মডেলের অনেকগুলো সীমাবদ্ধতা আছে, কিন্তু তারপরও এর কিছু সার্থকতা আছে। সেই সার্থকতাগুলো হচ্ছে কি, আলফা রশ্মির উপর ভিত্তি করে রাদারফোর্ড পরমাণুতে ধনাত্মক নিউক্লিয়াসের অস্তিত্ব এবং পরমাণুর ভরের অবস্থান সম্পর্কে একটি সঠিক ধারণা প্রদান করতে সক্ষম হন। কক্ষপথে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের আবর্তন সম্পর্কে বলা হয়েছে। প্রথমবারের মতো পরমাণুর ত্রিমাত্রিক গঠন সম্পর্কে একটি ধারণা দেওয়া হয় এবং পরমাণুর চার্জ নিরপেক্ষতা এবং এর কারণ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা এই রাদারফোর্ড মডেলে উল্লেখ করা আছে বা এই মডেল থেকে পাওয়া যায়।
রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা কি? এই মডেলকে সৌর মডেলের সাথে তুলনা করা হয়েছে, কিন্তু সৌর জগতের গ্রহগুলো হচ্ছে তড়িৎ নিরপেক্ষ, পক্ষান্তরে পরমাণুর কক্ষপথে আবর্তনকারী ইলেকট্রনগুলো এবং ঋণাত্মক চার্জযুক্ত এবং এরা পরস্পরকে বিকর্ষণ করে। 2 নম্বর হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে পরিক্রমণযুক্ত ইলেকট্রন কণা অবিচ্ছিন্ন শক্তি বিকিরণ করার কথা, এবং এভাবে যদি শক্তি হারাতে থাকে তাহলে একসময় নিউক্লিয়াসের আকর্ষণে ইলেকট্রনের কক্ষপথে সর্পিলাকার হ্রাস পেয়ে একসময় এই নিউক্লিয়াসে পতিত হবে, অর্থাৎ পরমাণুগুলো ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে সেটি ঘটে না। এতেই রাদারফোর্ডের বর্ণিত পরমাণু মডেল একটি প্রশ্নের সম্মুখীন। নাম্বার 3, এই মডেল অনুসারে ইলেকট্রনের তেজ বিকিরণ ক্রমাগত অবিচ্ছিন্নভাবে ঘটে এবং পরমাণুর বর্ণালীতে প্রাপ্ত রেখাসমূহ অবিচ্ছিন্ন হওয়ার কথা, কিন্তু প্রশস্ত ব্যান্ডের মতো দেখাবে, কিন্তু বাস্তবে রেখাগুলোকে বিচ্ছিন্ন এবং বেশ উজ্জ্বল দেখায়। পারমাণবিক বর্ণালীর উৎস সম্পর্কে এই মতবাদে কোনো ধারণা দেওয়া নেই। আর ঘূর্ণায়নরত ইলেকট্রনগুলোর কক্ষপথে যেসব ক্ষেত্রে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসকে পরিবহন করে সে সম্পর্কে কোনো উল্লেখ এই মডেলে নেই। সুতরাং কিছু সীমাবদ্ধতা আছে, তারপরও আমরা বলি যে এই রাদারফোর্ডের পরমাণু মডেল পরমাণু সম্পর্কে আমাদের ধারণা পেতে সাহায্য করেছে। আমরা এখন আলোচনা করব পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন সম্পর্কে। বিজ্ঞানী মোসলে 1913-14 সালে বিভিন্ন মৌলের এক্স-রে বর্ণালী পরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছান যে প্রত্যেক মৌলের একটি বৈশিষ্ট্যমূলক সংখ্যা আছে যা ওই মৌলের নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের সংখ্যার সমান। এই সংখ্যাকে তিনি পরমাণু ক্রমাঙ্ক নামে অভিহিত করেন। তাহলে আমরা বলতে পারি কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক চার্জ তথা প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। পরমাণু সামগ্রিকভাবে বিদ্যুৎ নিরপেক্ষ বলে এর কক্ষপথে আবর্তনকারী ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন সংখ্যা নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যার সমান। তাহলে পারমাণবিক সংখ্যা নিউক্লিয়ার চার্জ সংখ্যা এটি সমান। অপরদিকে পরমাণুর প্রায় সবটুকু ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে, তাই নিউক্লিয়াসের ভরকেই পারমাণবিক ভর হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন তথা নিউক্লিয়ন দ্বারা গঠিত, তাই পারমাণবিক ভর বলতে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে বোঝায়। সুতরাং আমরা এই কথা বলতে পারি পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টি। মৌলের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যার ভিত্তিতে আমরা আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন এই 3টি বিষয় সম্পর্কে তোমাদেরকে ধারণা দিতে পারবো। কোনো মৌলের একাধিক পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। যেমন হাইড্রোজেনের 3টি আইসোটোপ আছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। এরপরে যেসব পরমাণুর ভর সংখ্যা সমান অর্থাৎ একই, ভর সংখ্যা সমান বা নিউক্লিয়ন সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোবার বলে, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোবার। অর্থাৎ এখানে তোমার ভর সংখ্যাটি সমান থাকবে, এখানে ভর সংখ্যা সমান থাকবে। যেমন টেলুরিয়াম এবং আয়োডিন পরস্পরের আইসোবার, টেলুরিয়াম এবং আয়োডিন এই পরস্পরের আইসোবার, এদের ভর সংখ্যা দেখা গেছে সমান। এরপরে আসো যেসব পরমাণু নিউট্রন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোন, তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়। যেমন আমরা 6 কার্বনের 14 এবং অপরদিকে 8, 16 এই উভয় পরমাণুতে নিউট্রন সংখ্যা 8, তাই কার্বন এবং অক্সিজেন এদের ভর সংখ্যা যখন 14 এবং 16 যথাক্রমে, তখন এই মৌল দুটি পরস্পরের আইসোটোন অর্থাৎ এদের হচ্ছে নিউট্রন সংখ্যা সমান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা
যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলো ইতিপূর্বেই তোমরা পূর্বের শ্রেণীতে অধ্যয়ন করেছো, তারপরও আমাদের আজকের এই প্রথম অনলাইন ক্লাসে এই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে আবারও একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমাদের এই কার্যক্রমগুলো অব্যাহত থাকবে এবং তোমরা নিয়মিত আমাদের কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত থেকে ক্লাসগুলো অনুসরণ করবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।